দেখেছি এক হাতে গীতা ও অন্য হাতে শস্ত্র নিয়ে যেভাবে গুণবান চরিত্রবান বাঙালি হিন্দুরা স্বাধীনতার সময় সারা দেশকে পড়াতে দিয়েছিল, আর আবার দেশমাতৃকার ডাকে সমাজকে জঞ্জালমুক্ত গ্রামীণমুক্ত করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। হিন্দু সমাজের মধ্যে যে সমস্ত বিভেদ আছে সেই বিভেদগুলোকে দূর করতে হবে। হিন্দু হিসেবে আমরা যে সকলে এক, সেই এক মনোভাব আমাদের মধ্যে রাখা দরকার। আজ আমরা দেখি কি হিন্দু সমাজের যে মান বিন্দুগুলো আছে তার উপরে অনেক আক্রমণ হয়ে চলেছে। গীতা গঙ্গা আজ অপবিত্র পরিচিত, সাধু সঙ্গ মঠ মন্দির আজ অসুরক্ষিত অপবিত্র, চারিদিকে আমাদের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এর কারণ কি? সিংহ সম হিন্দুর আত্মা আজ ভ্রমণ যেতে বলে হিন্দু সমাজে শর্ট সার্কিট হয়ে গেছে, অর্থাৎ কারেন্ট আছে কিন্তু আলো জ্বলছে না। সমাজকে বা দেশমাতৃকাকে গ্লানিমুক্ত করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এই বিশ্ব হিন্দু পরিষদ এবং বন্ধনের কার্যকর্তারাই অগ্রণী ভূমিকা নেবে কিভাবে সমাজকে গ্লানিমুক্ত করা যায়। তো কার্যকর্তাদের কিরকম হতে হবে? কার্যকর্তারা কিরকম হবে? কাজের প্রতি দায়বদ্ধ যে কর্তা তিনি কার্যকর্তা, কাজের প্রতি যা দায়বদ্ধতা তিনি কার্যকর্তা। আজকে সবাই দেখতে পাচ্ছি কি ক্রাইসিস অফ ক্যারেক্টার, চরিত্রের ফলন দেখতে পাচ্ছি, অথচ আমাদের সংগঠনের মূল ধর্ম হল চরিত্র। শারীরিক শক্তির প্রয়োজন অবশ্যই প্রয়োজন, দ্রুত হলে হবে না। শারীরিক শক্তি যেরকম প্রয়োজন, চরিত্রের গুণের প্রয়োজন আরো বেশি। চরিত্রহীন শক্তি মানুষকে করবে পশু। আমরা কেউ পশু রূপে না, আমরা দেবত্বে উন্নীত হতে। এই চরিত্রের প্রয়োজনীয়তার কতখানি তাই একটি ছোট্ট গল্প প্রধানের বলে আপনারা বুঝতে পারবেন। প্রধান একবার তার অসীম গুণান্বিত কাজকর্মের জন্য স্বর্গের সিংহাসন দখল করল। ইন্দ্রকর্ণের মহাভাব করে কি করে? তো বিভিন্ন দেবতাদের সাথে পরামর্শ করে ইন্দ্র গেলেন কোথায়? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সমস্ত কথা শোনবার পর, সমস্ত কিছু বোঝার পর প্রহ্লাদের যে সিংহাসন বা প্রহ্লাদের যে সভা আছে সেখানে ডেকে বললেন ইন্দ্র কিসের বলবো? ভিক্ষুকের ভেবে। তখন যেটা বললেন ইচ্ছা দানের সময়, মানে প্রহ্লাদ যখন সভা থাকে একটা নির্দিষ্ট সময় ছিল, যে সময়টাকে বলা হলো ইচ্ছা দানের সময়, অর্থাৎ যে যা দায়িত্ব প্রহ্লাদকে প্রহ্লাদ সেগুলো তাদের দিয়ে দিই। তো বৃহস্পতি বললেন যে তুমি যাও, তুমি প্রহ্লাদের সময় দিয়ে প্রহ্লাদের শীলটা চাইবে, শীল অর্থাৎ চরিত্র। তো গুরু নির্দেশ করলেন ইন্দ্র ভিক্ষুকের বের করে ইচ্ছাদানের সময় প্রহ্লাদের সভায় গেলেন, গিয়ে চেয়ে বলতেন তার শীল। আর ইচ্ছাদানের সময় প্রহ্লাদ কাউকে বেরান না, উনি বললেন তথাস্তু, ঠিক আছে। এটা বলা মাত্র প্রহ্লাদের শরীর থেকে এক অতি উজ্জ্বল বস্তু বেরিয়ে ইন্দ্রের দেহে প্রবেশ করল। প্রহ্লাদ জিজ্ঞাসা করল, কে তুমি? আমার দেহ থেকে বেরিয়ে তুমি কেন ভিক্ষুকের দেহে প্রবেশ করলে? সেই অতি উজ্জ্বল বস্তুটি বলল, আমি তোমার চরিত্র, তোমার শীল, তুমি এখন আমাকে দান করে দিয়েছো, তাই এখন আমাকে ভিক্ষুকের দেহে প্রবেশ করতেই হয়। এর খানিকক্ষণ পরে আরেক ব্যতিক্রম বস্তু প্রহ্লাদের শরীর থেকে বেরিয়ে গেল। প্রহ্লাদ ফের জিজ্ঞেস করল, কে তুমি? কেন আমার শরীর ছেড়ে যাচ্ছ? সে বলল, আমি তোমার সৌর্য, আমি চরিত্রের দাস, তাই চরিত্র যেখানে আমাকেও সেখানে যেতে হবে, তাই তোমার দেহ ছেড়ে চলে যাবে। এরকম এক এক করে অনেক অত্যুজ্জ্বল বস্তু প্রহ্লাদের শরীর থেকে বেরিয়ে সেই ভিক্ষুকের তথা ইন্দ্রের শরীরে প্রবেশ করতে লাগলো। সর্বশেষে বেরোলো এক নারী আকৃতি। প্রহ্লাদের জিজ্ঞাসা করায় তিনি বললেন যে আমি তোমার রাজ্যশ্রী, আমিও চরিত্রের দাস, যেহেতু চরিত্র তুমি ত্যাগ করেছো তাই চরিত্র যেখানে যাবে আমারও রাজি সেবা করতে সেখানে যেতে হবে। এইভাবে এক এক করে প্রহ্লাদের শরীর থেকে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীগুলো বেরিয়ে গেল এবং ইন্দ্র ফিরে দিল তার সিংহাসন। প্রহ্লাদ আস্তে আস্তে সব কিছু হারিয়ে ফেলল। এই সংক্ষিপ্ত গল্পের নীতিকথা হলো এই যে চরিত্র যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা সব কিছু পাবো, আর যদি চরিত্র হারাই তাহলে আমরা সব কিছুকে হারিয়ে ফেলবো। তাই চরিত্রের অবনতি আমাদের
কখনো হতে দেওয়া যাবে না। আর এটা ব্যক্তিগত ক্ষেত্রে যতটা সত্য, রাষ্ট্রীয় ক্ষেত্রে ঠিক ততটাই সত্য। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় চরিত্রের এই দুটো দিক জাতীয় মানবের দুটো ফুসফুসের মতো, কোনোটা বিকল হলে হবে না। তাই ব্যক্তিগত চরিত্রকে ঠিক করতে করতে, সামাজিক চরিত্রকে ঠিক করতে করতে আমরা রাষ্ট্রীয় চরিত্র নির্মাণ করতে পারবো। এই কারণে বলা হয় যে চরিত্রের প্রয়োজনীয়তা কত বেশি। কাজে সব চরিত্রবান হতে হবে। ওই আমরা জানি রাখতে রাখতে রাখতো আর দিতে দিতে দেবো না। তাই নির্ভরতা আমাদের কার্যকর্তাদের চরিত্রের অনেকগুলো গুণাবলী বলতে একটা বিশেষ গুণাবলী। সময়ের ভাব নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে ঈশ্বরীয় কাজ করি, আমরা যারা এখানে কার্যকর্তা আছি, যারা কাজ করি, তারা অনুভব করে এটাই কাজ করি যে আমরা ঈশ্বরীয় কাজ করছি। তাই সময়ের ভাব নিয়ে কাজ করতে হবে, নির্মল মনোভাব নিয়ে কাজ করতে হবে। যদি আমরা কাজ করি তাহলে ভৌতিক সুখ সুবিধা পেলাম আর না পেলাম তার কোনো মোহ থাকবে না। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন, ওয়ার্ক উইদাউট অ্যাডিকশন, অর্থাৎ আসক্তিহীন কাজ। কাজ করবো, সমাজে মনে গেলে কাজ করবো কর্তব্য ভেবে, কোনো ফলের আশা না করে বৃহত্তর কাজের জন্য আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে কাজ। আর ঈশ্বর প্রদত্ত গুণাবলীগুলোকে বিকাশ করে সম্যক জ্ঞান ও কর্তব্য পরায়ণতার দ্বারা আগামী দিনে আমাদের সমাজকে সঞ্চালন করতে হবে। সমাজ থাকলে বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমানের কার্যকর্তারা যে কিভাবে সমাজকে সঞ্চালন করবে, তো আমাদের এই সম্যক জ্ঞান আর কর্তব্য পরায়ণতার দ্বারা আমরা সমাজকে সঞ্চালন করবো। নিজের নিরন্তর প্রয়াস কার্যকর্তার আর বিশেষ গুণ, নিরন্তর প্রয়াস আর নিজের ব্যবস্থিত কাজ। ব্যবস্থিত কাজ কি আর বলবো, আমরা ঘর থেকে কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সেই কাজগুলোকে ব্যবস্থিত করতে হবে। অর্থাৎ আমাদের দিনপঞ্জি তৈরি করা, কোন সময় কি কাজ করবো, কোন সময় স্কুলে যাবো, কোন সময় পড়তে যাবো, কোন সময় অফিসে যাবো, কোন সময় ব্যবসার কাজ করবো, আবার কোন সময় সংগঠনের কাজ করবো, এই পুরো জিনিসটা ব্যবস্থিত হওয়া দরকার। কারণ মানুষ তো অনেক আছে, মানুষের মতো মানুষ কতজন আছে। আমরা দেখেছি বন্যার সময় চারিদিকে শুধু জল আর জল, জলের জন্য এত কষ্টের মধ্যে মানুষ করে কি সেই জল, অর্থাৎ দেহ জল করে যেটা আমরা পান করতে পারবো সেই জল করে। তো কি লাগবে, স্বামী বিবেকানন্দের ভাষায় আগে নিজেকে তৈরি করো, তারপরে অন্যদের তৈরি করার চেষ্টা করো, নিজেকে ব্যবস্থিত করা, নিজের প্রভাব ঠিক রাখা, এই গুণাবলী আমাদের মধ্যে অত্যন্ত আবশ্যিকভাবে থাকা দরকার। কার্যকর্তার আমরা কি বলি, begin with the first person singular number, অর্থাৎ আমি, ইংরেজিতে বলে না ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি, মানে আমি। সবাই বলবে আমি এমন একটা উদাহরণ তৈরি করবো যারা সমাজের মানুষ বুঝতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ কি, বর্ধমান কি, আপনাদের থেকে সমাজের মানুষ বুঝবে। সবাই গ্রহণ করতে আসবে না, তাই আমাদেরকে নিজেদের ঠিক হতে হবে, নিজেদের প্রত্যেকটা কাজকে আমাদের ব্যবস্থিত করতে হবে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, অন্যের সম্পর্কিত আলোচনা করার সময় তাদের সব মূল্য নিয়ে আলোচনা করবো, দোষের আলোচনা করবো না। ওই ব্যাপারে সেই ব্যাপারে এই ধরনের ঋণাত্মক নেগেটিভ আলোচনা, নেগেটিভ মনোভাব আমাদের যেন না থাকে। আজকে ভাইকবাদী কি বলেছেন, বন্য প্রাণীরা মানুষের দক্ষতা স্বীকার করে। সকলে আমরা জানি যত বন্য প্রাণী আছে তারা মানুষের দক্ষতা স্বীকার করে। মনোবৈজ্ঞানিক বিজ্ঞান বলছে যে মানুষের দক্ষতাকে বন্য প্রাণীরা স্বীকার করে তার একমাত্র কারণ হলো পজিটিভ ভাইব্রেশন, ধনাত্মক কম্পন। এই ধনাত্মক কম্পন আমাদের মধ্যে থাকা উচিত। কার্যকর্তাদের প্রত্যেক বিষয় ধনাত্মক ভাব থাকা, পজিটিভ অ্যাটিটিউড থাকার প্রয়োজন, কোনো ধরনের আলোচনা না করা। কার্যকর্তার আরো বিশেষ গুণ কি, অবজারভেশন। এই একটি ছোট বর্তমানের হতে হবে। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, শুধু দেখা না, পর্যবেক্ষণ করা। গল্পটা শুনলে বুঝতে পারবেন পর্যবেক্ষণ কি। এরকম এক জায়গায় গল্প হয়েছিল পুনাতে, তা তৎকালীন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠাতা দ্বিতীয় সঙ্গে গেল, আমরা গুরুজি বলে জানি। গুরুজি ওই বর্গে প্রবেশ করবে, এরকম একটা স্কুলে বন্ধ করছে, গেট দিয়ে ঢুকে গুরুজি সোজা চলে গেলেন, একদম সোজা শুধু অধিকারী কক্ষ, উনি সোজা অধিকারী কক্ষে চলে গেলেন। আর পূর্ব দিকে ছিল রত্নশালা।
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা পুরাতে ফেলবে যে সোজা ঢুকে ডান দিকে অনেকখানি গেলে রঙ্গনশালা প্রয়োগশালা ছিল, আর সোজা গেলে অধিকারী কক্ষ। তো মুনি কি করলেন, সোজা অধিকারী কক্ষে ঢুকে গেলেন। অধিকারী কক্ষে যখন ঢুকছে ওনার সাথে যে বিদ্যার্থী আছেন তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভোজনশালার দায়িত্বে কে আছে, রন্ধনশালার দায়িত্বে কে আছে? পাশেই একজন সেখানে বললেন আমি। বললো আপনি গিয়ে দেখুন বিস্কুটের জায়গাটা আলগা হয়ে আছে, খোলা হয়ে আছে, ওটাকে বন্ধ করতে বলুন। সবাই তিনটা রাখি বোঝার পর গুরুজি কি করে দেখলো, সোজা অধিকারী কক্ষে রন্ধনশালাকে বন্ধ করুন, ভালো কথা। তো ওখানে গেল, সত্যি বিস্কুটের জায়গাটা খালি পড়ে আছে, ওটাকে ঢাকা দিয়ে আবার তো সকলের রাজ্যপালরা সন্ধ্যেবেলা একসাথে রয়েছে, সকলের মনে উৎসুকতা যাতে গুরুজি কি করে বললেন যে বিস্কুটের জায়গাটা খালি। কি করে বলেছিলেন গুরুজি? গুরুজিকে জিজ্ঞাসা করা হলো, গুরুজি বললেন যে সেরকম কোনো বিষয় না, আমি যখন ঢুকছিলাম এখানে একটা বিড়াল একটা বিস্কুট মুখে করে নিয়ে যায়, তাই দেখে বুঝি। এই হলো পর্যবেক্ষণ ক্ষমতা। পর্যবেক্ষণ মানে দেখা নয়, পর্যবেক্ষণ মানে গভীরভাবে দেখা, সমস্ত কিছু সঠিকভাবে পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা। যত পুরাতন কার্যকর্তা আছে সেই পুরাতন কার্যকর্তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু আমাদের দেখাতে হবে। আমরা বলি কি নিউজ করবে, তাদের বুদ্ধি, তাদের অভিজ্ঞতা, তাদের অনুভবকে কাজে লাগিয়ে নতুনদের আমাদের দায়িত্ব দিতে হয়। কোনো দায়িত্ব নিতে আমরা দুর্ভাবন করি না। তো কার্যকর্তার বিশেষ গুণ কি আছে? যে নতুন কার্যকর্তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নতুন কার্যকর্তাদের প্রতি যাতে তার অনুভবকে মর্যাদা দেওয়া হয়, কোনোভাবে সে অসম্মানিত বোধ না করে। আর আমরা জানি বন্ধু, চন্দনটা কেউ বারবার ধরতে হয়, তবেই সে সুগন্ধ ছড়ায়। তাই কার্যকর্তাদের উচিত নিত্য স্বাধ্যায় করা, নিত্য কঠোর কাজ করা। আমরা জানি 750 বছরের মুসলমান শাসক, 200 বছরের খ্রিস্টান শাসক, আর বিগত 50-60 বছরের সেকুলার শাসনের ফলে আমাদের সাংস্কৃতিক মেরুদণ্ডের উপরে আঘাত হয়েছে। তবে আমরা কারা তৈরি করে নিত্য কঠোর কাজের মাধ্যমে ভারতবর্ষের নবীন মিশনারি যে উপনিষদ এটি অর্থাৎ রামায়ণ মহাভারতের মধ্যে আমরা সমস্ত কিছু পাই যা একাত্মতার পথ, সকল মানুষের মুক্তির পথ। আজকে আমরা কিছুদিন হলো নতুন করে শুনছি একটা শব্দ, এই কালচারাল ন্যাশনালিজম, অর্থাৎ ভূ সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। এই ভূ সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা আমরা শুনতে পাই। আমরা প্রতিদিন অভ্যাস করি একাত্মতার তথ্য, প্রতিদিন চর্চা করি, কালকে সকালে উঠে আপনারাও করুন, আর তারপর থেকে প্রতিদিন করি। এই একাত্মতার তথ্যের মাধ্যমে আমরা ভূ সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা বুঝতে পারি। আমাদের পড়তে হবে, একটু পড়াশুনো করতে হবে। আমাদের দেশে যে সমস্ত মনীষীরা আছে তাদের জীবনী, তাদের বাড়ি, দেশ বিভাজনের যে যন্ত্রণাময় গল্প, আমাদের স্বাধীনতার গল্প, আমাদের যে লড়াইগুলো আছে লড়াইয়ের গল্প, এই সমস্ত আমাদের একটু পঠন পাঠনের মধ্যে আনতে হবে। সেই পঠন পাঠনের মধ্যে কেমন আনতে হবে? যাতে আমরা জানতে পারি আমার দেশ রাষ্ট্র সম্পর্কে, আমরা সত্য ঘটনাগুলো জানতে পারি। এর ফলস্বরূপ সক্রিয় আর ব্যবস্থিত কার্যকর্তা নির্মাণ হবে। আর এই ব্যবস্থিত আর সক্রিয় কার্যকর্তার মাধ্যমে সংগঠন মজবুত হবে। সকলের অনুমোদনের জন্য কি অনুশাসন, অনুশাসন আর ভিড়, এগুলোর পার্থক্য কি আছে? এখানে যারা বসে আছে সকলে আমরা ট্রেনে উঠেছি, তাই না? অফিস টাইমে ট্রেনে উঠলে দেখবেন একটা বগিতে এত লোক থাকে, সেটাকে আমরা কি বলি? ভিড়। আর আজকে আপনারা যে এত মানুষ বসে আছেন এক জায়গায়, এটাকে আমরা বলি সংগঠন। কারণ কি, পার্থক্য কি? আমরা বলি ভিড় অনুশাসিত হলে সেটা সংগঠন, ভিড় যদি একরকম হয় সেটা সংগঠন। সংগঠন সামূহিক ভাবনা, মিলিত সিদ্ধান্ত, সকলে মিলে বসা, সকলে মিলে চিন্তা করা। আর এই সামূহিক ভাবতে নষ্ট করে কি? অজ্ঞানতা, আমিত্বের অহংকার। ওই জন্য আমাদের মধ্যে এই আমিত্বের অহংকার কখনো যেন না আছে। অজ্ঞানতা, আমিত্বের অহংকার, অনুশাসনের অভাব একটু সংগঠনকে নষ্ট করা মূল কাণ্ডারি। আর এর সাথে জড়িয়ে থেকে সন্দেহ বা অবিশ্বাস। কার্যকর্তাকে বলি কোনদিন সন্দেহ বা অবিশ্বাস করা যাবে না। এই মনোভাব নিয়ে কাজ করতে হবে, সাময়িক ভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের কি বলা হচ্ছে? আমরা যখন অনুবাদ করি সংবাদ ছড়ান সংবাদ করান সংবাদ কি জানা, অর্থাৎ
কাম টুগেদার, থিঙ্ক টুগেদার, ওয়ার্ক টুগেদার। একসাথে এসো, একসাথে চিন্তা করো, একসাথে কাজ করো। গোল একটা করো। ভ্যানচারের একটা গল্প মনে পড়ে গেল। আপনারা এখানে সবাই শুনেছেন তো, হকি জাদুঘর ভ্যানচার। এটা ভারতের সাথে জাপানের খেলা হচ্ছে, হকি খেলা হচ্ছে। প্রথম বছর খেলা হয়ে গেছে, জাপান 2 গোল দিয়েছে। জাপান কত দিয়েছে? 2 গোল দিয়েছে। তো চার নিয়ম যিনি কোচ, ভারতীয় তৎকালীন কোচ, তিনি ভ্যানচারকে পাশে রেখেছে। সবাই এক জায়গায় আছে, ভ্যানচারের পাশে রেখেছে। কি বলছেন? ভ্যানচারকে কিছু একটা বিক্রি করে ধরে চলে। খেলা আবার শুরু হলো, খেলা শেষ হবে এবং ভারত 3 গোল করেছে, জাপান 1 গোল করতে পারেনি। অর্থাৎ ধীরে ধীরে আগে জাপানের যে 2 গোল ছিল সেই 2 গোলই জাপানের আছে, আর দ্বিতীয়তে ভারত 3 গোল করে জয়ী হয়ে গেছে। তো সকলে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার ভ্যানচার, আপনাকে আপনার এর রহস্য কি? এরকম খেলা আপনি করে খেলতে পারবেন, দ্বিতীয়তে এই গোল কি করে খেলবেন? তো ভ্যানচার কি জবাব দিয়েছিল জানেন? যে আমার কোমর এসে আমার কানে একটা মন্ত্র দিয়েছিল। বলো কি মন্ত্র? বলে ভ্যানচারের জন্য খেলো না। কি বললো? ভ্যানচারের জন্য খেলো না, ভারতের জন্য খেলো। এই একটা কথাতেই আমি খেলা ধরে নিলাম। মানে গোল একা একা দেবো না, সামগ্রিক হওয়া চাই, সবাই একসাথে চলবো। কেন? ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমরা কাজ করতে আসি। ক্ষুদ্র স্বার্থ হলো ব্যক্তিগত স্বার্থ, আমার কিছু হবে কিন্তু হবে না, যাবে পরিষ্কার পদ্ধতি মন্ত্রের সঙ্গে ধরে দিলাম। এখানে দেশ, রাষ্ট্র, সমাজের জন্য আমরা কাজ করে চলছি। এই স্বাধীনতা বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে। আর আমাদের এই কাজ কিন্তু কন্ট্রোল কাজ আছে, আমাদের সব কন্ট্রোল করা, আমরা কাঁথা পেছানো। আমরা সকলে জানি এই ধরনের যে সমস্ত কার্যকর্তারা ধরনের বলে গেছেন, আমাদের পথ কিন্তু কাঁটা পেছানো আছে। আমাদের কাছে অনেক মানুষের বিরোধিতা আছে, আমরা জানি। কিন্তু বিরোধী দলের কার্যকর্তারা ভয় পায় না, বিরোধী দলের কার্যকর্তারা আহ্বান করে, কারণ এরা জানে বিরোধী দলে কি করে প্রয়াস করতে হয়। তাহলে বাধা বিরোধিতা বিপরীত আসবে, ঈশ্বরীয় কাজ করছি আমরা। উদ্দেশ্য কি? বরং বৈভবের বরং বৈভবশালী হোক আমার রাষ্ট্র। এটা আমাদের সাধনা, চরম লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে ঈশ্বরী পরিষদের কার্যকর্তারা কাজ করে চলেছে। আমরা জানি পাহাড়ে ঘেরা নদী যখন বেড়ে যায় তখন তার ধারা খুব সরু হয়। আবার অনেক নদী যখন সমতলে যায় তখন মাটি কেটে, মাটি ফাটিয়ে তার চঞ্চল ধারা নদীর পাড়কে চওড়া করে দেয়। এরকম জবলপুর নামে একটি জায়গা আছে, সেখানে নর্মদা নদী সেখান থেকে হয়ে গেছে, পাহাড় ঘেরা। ওই জবলপুরের একটি জায়গার নাম বন্দর নদী। কেন বন্দর নদী নাম? মানে নর্মদা নদী এতটাই সরু ওখানে যে একটা বাঁধের কাপ দিয়ে পার হতে পারে, তাই বন্দর নদী নাম। আবার আমরা জানি কি যে ওই নদী যখন সমতলে এসছে সে কি বিশাল রূপ নিয়েছে। আমরা অনেকে এখানে নর্মদার বেশি বা দেখেছি, সবটা জানি। আমাদের কাজের সরু প্রতিকূল পরিস্থিতিতে আমাদের কাজ একরকম চলে, আর সেই পরিস্থিতি যখন অনুকূল হয় তখন কাজের বৃহত্তর রূপ, বৃহত্তর আকার আমরা দেখতে পাই। এই কথা আমাদের কথা নয়, মন্ত্রদ্রষ্টা ঋষিমুনিরা ভারতবর্ষের বুকে এই কথাগুলোই আমাদের ভুলে গেছেন, যেগুলো আজকে আমরা পালন করার চেষ্টা করছি মাত্র। কার্যকর্তারা কি হবে? নম্র বিনয়ী হতে হবে। ছোটবেলা থেকে আমরা সকলে শুনে আসতে পারি কি, যে কাজে ফল হয় না সেই কাজ ঢুকে থাকে। তাহলে কার্যকর্তারা কি হবে? নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমাদের মনে অনেক বড় কাজ হয়ে যায়, আমি অনেক কিছু জানি, অনেক বুঝেছি, অনেক করি, এই ভাব কেন না আছে? অহংকার খবরের মূলে থেকেও একটা ছোট্ট কাহিনী বলি। রামায়ণ আমরা সকলে জানি, কিন্তু এই কাহিনীটা অনেকে জানি, অনেকে জানি। কি হলো? যখন রামায়ণের যুদ্ধ শেষ, রাবণ বধ হয়ে গেছে, রাম তার দরবার বসিয়েছে, সবাই বসে আছে। কোনো গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে, রাম আপনি যে যুদ্ধ জয় করলেন, এই যুদ্ধ জয়ের জন্য সবচেয়ে বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ কে ছিল? এবারে আপনার কাকে মনে হচ্ছে যে ইনি না থাকলে আমি যুদ্ধ জয় করতে পারতাম? তো রামজি বললেন যে না, এরকম তো অনেকেই ছিল, না আপনি নির্দিষ্ট করুন।
একজনের নাম বলুন যাকে ছাড়া আপনার মনে হচ্ছে যুদ্ধ জয় করা যেত না। নিরুপায় হলে শ্রীরাম কি বলে? লক্ষণের কথা। যে লক্ষণ যদি না থাকতো তাহলে এই যুদ্ধকে জয় করতে পারতাম না। তো কারণ উনি বলেন যুগের মধ্যে পেছনে আছে তারা হনুমান কিন্তু কিন্তু বলেছে আমি লঙ্কা পার হলাম, আমি তসবাস করলাম, আমি রাবণের যে হোম চূর্ণ করলাম, আমি গাছ নিয়ে এলাম, পর্বত তুলে নিয়ে এলাম, তারপরে এরা বাঁচলো, আমার কথা বললো না, মানে অপঙ্কর চলে গেছে তার মধ্যে, যে আমার কথা বললো না। তো শ্রীরাম সত্য কথা কি বললে যে মেঘনাথকে যে বধ করতে হলো তাকে 12 বছর উন্নয়ন থাকতে হবে এবং 12 বছর সে কোনো নারী বছর করবে না, এরকম ব্যক্তি মেঘনাথকে বধ করতে পারত। আর ওটা লক্ষণ করেছিল মেঘনাথ যদি না বধ হলো রামায়ণ অন্যভাবে লেখা হলো, শ্রীরাম জিততে পারত। তো ভগবান হনুমানজির কথা মানে ভক্ত তো ভগবান বুঝতে পেরে ভক্তের কথা ভগবান শোনে, ভগবান বুঝে ভগবান বুঝে দিলে ভগবান তুমি ছোট কাজ করো বলে কি কাজ বলুন বলে লক্ষণকে আমি 12 বছর ধরে নিয়ম দিয়েছি তো খাইনি ফলগুলো সব বলবে ওই কুটুরিতে একটা টোকরা রাখা আছে, ওই টোকরাটা তুমি নিয়ে এসে দেখাও সকলকে এই 12 বছর ধরে ফল জমিয়ে রেখেছি। হনুমান তুরন্ত তুরন্ত গিয়ে দেখছে হ্যাঁ লোকেরা ভগবান বলেছে সেখান থেকে বলেছে ফল তোমার এইটুকু হয়েছে তোমার শেষ হয়ে গেছে মাটিতে নিচে গেছে যাই আমাকে ফলের এরা তুলতে বললো এক তো লক্ষণকে সমস্ত গুরুত্ব পাইয়ে দিল, তারপর আমাদের ওই সত্য ফলের ফলন তুলতে পারছে না, সাথে সাথে পন্ডিত ফিরে গেল, সেরকম ভক্ত না, যেই পন্ডিত ফিরে গেল দেখলো আরামসে ওই কত টাকা নিয়ে চলে এলো। তাহলে ভক্তের মনে অহংবোধ মোহবোধ জেগেছিল, তাই সে ওই শুকনো কতটা তুলতে পারছিল। আর সেই হনুমানজি আমাদের আদর্শ বর্তমানের আদর্শ, সেই মহাপ্রতাপশালী হনুমান। এই ছোট ছোট গল্পগুলো এই কথাগুলো আমাদের মনে রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আর খুব সহজে এবং শেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের গুণাবলীর কার্যকর্তা বলবো, কার্যকর্তার গুণাবলীর মধ্যে একবারকে শেষ করে নিয়েছিল। কার্যকর্তার গুণাবলী কি বলেছিল? হিন্দিতে সবাই বলেন তো বলেছিল মাথেতে বাবা, মাথেতে বাবা, মুখে সাতটার, দিল মে আঁখ, पैरों में चक्कर। অর্থাৎ মাথেতে বাবা মানে মাথা ঠান্ডা থাকবে বরফের মতো, মুখে সাতটার, রাগ হয়ে মনের জন্য রাগারাগি করবো না, ভাষা সংযত রাখবো, ভালোভাবে কথা বলবো, দিল মে আঁখ, দেশ মায়ের জন্য কিছু করতে হবে, আমায় স্বামীজির ভাষায় আমার দাঁত কেটে যেতে হবে, এই আগুন মনের মধ্যে থাকবে। আর প্রেরণের দরকার অর্থাৎ পায়ে টাকা লাগানো থাকবে, সংগঠনের কাজে নিরন্তর আমাদের ঘুরে বেড়াতে হবে, কোনো এক জায়গায় স্থির হয়ে থাকলে হবে না। তো মন্ত্রণা ঋষিদের এই সমস্ত কথা মনে রেখে তাদের আবেদনের পাথর করে আপনারা আগামী দিনে এগিয়ে চলুন, আপনাদের দ্বারা পরম ভগবৎসারী ভারতবর্ষ নির্মাণ সম্ভব। জয় শ্রীরাম, বন্দে মাতরম।